শোনো না, বলছি কি তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু সামনে থেকে আসি, 2 মিনিট একটু কথা বলে আসি। আচ্ছা যাও, সমস্যা নাই। ওকে। সালমান, তুমি এইখানে? সূচনা, তুমি এখানে? হ্যাঁ, পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম তুমি এখানে বসে আছো, তাই চলে আসলাম। কিন্তু এই জায়গাতে তো প্রতিদিন তুমি আর আমি আগে বসে থাকতাম, কিন্তু তুমি এখানে একা কি করছো? তুমি চলে যাওয়ার পর থেকে আমি এখানেই বসে থাকি। তুমি আমার সাথে বেইমানি করলেও আমি তোমার সাথে বেইমানি করিনি, কারণ তুমি আমাকে একা রেখে চলে গেছো, কিন্তু আমি যেতে পারি না, আর আমি কোনোদিন যাবো না। কি বললে তুমি? আমি তোমার সাথে বেইমানি করেছি? হ্যাঁ, সেটা তো আজকে বলবে আমি তোমার সাথে বেইমানি করেছি। আচ্ছা একটা কথা বলো তো, একবার কি তুমি আমার দিকটা ভাবার চেষ্টা করেছো? এই যে আমি কি সত্যি তোমাকে ছাড়া বিয়ে অন্য জায়গায় করতে চেয়েছিলাম? আরে আমি তোমারে ভালোবাসতাম, আমিও তো চেয়েছিলাম তোমাকে বিয়ে করব, তোমার সাথে সুখে সংসার করব, কিন্তু আমি তো বাধ্য হয়েছি। আমি একটা মেয়ে, আমি চাইলেই না আমার কথা মতো আমার পরিবার শুনবে না, তারা যা ভাববে, যেটা ভালো মনে করবে সেটাই আমার উপর চাপিয়ে দিবে। আর আমার ক্ষেত্রে সেম একই অবস্থা হয়েছিল, তারা চেয়েছিল এখন আমার বিয়ে দিবে। আর তাছাড়া আমি আমার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করছি, আমি তাদেরকে কতবার বলেছি আমি এখন বিয়েটা করতে চাই না, আমি লেখাপড়া কমপ্লিট করতে চাই। কিন্তু ওই যে আমার বাবা হার্ট অ্যাটাকের পেশেন্ট, এটাই হলো আমার পরিবারের দোহাই। তোর বাবা এই ভালো আছে এই খারাপ হবে তার ঠিক নাই, আর তুই থাকলে তোর বাবার টেনশন আরো বাড়বে, তোর বিয়েটা দিলে তোর বাবা একটু নিশ্চিন্তে থাকতে পারবে। তবুও তো আমি চেয়েছিলাম না এই তোমাকে ছাড়া বিয়ে করতে। কিন্তু পরিবার না ওই দিন আমার কোনো ইচ্ছা শোনেনি, আমার ভালোবাসাকে কোনো মূল্যায়ন দেয়নি, তারা তাদেরটা দেখেছে। তবুও তো আমি ওই সেই পরিবারের বিরুদ্ধে গিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে কতবার বলেছিলাম সালমান চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে বিয়েটা করি। তুমি আমারে কি বললা? দেখো আমি এখন বেকার, আমি পালিয়ে যাই কি করব? আর তাছাড়া আমার লেখাপড়া কমপ্লিট হয়নি, এখন আমি গেলে কোনো একটা জবও করতে পারবো না, পালিয়ে নিয়ে তোমাকে খাওয়াবো কি? কই সেদিন তো তুমি বলনি যে চলো আমার হাতটা ধরে চলো আমি তোমাকে নিয়ে যাই, ওই জন্য গাছতলায় থাকবো, ওই জন্য দুদিন ভিক্ষা করে খাবো। কই সেদিন কোথায় গেছিল তোমার এই কথাগুলা? আর আজকে এই তুমি আমার দিকে আঙ্গুল তুলে কি বলছো আমি বেঈমান, আমি তোমার সাথে বেঈমানি করেছি? এটা কথা কি জানো তো, মানুষের যখন দেয়ালে পেট টিকে যায়, পিঠ ঠেকার পরে মানুষ বুঝতে পারে আসলে আমার কি করা উচিত, কিন্তু আমি না বুঝতে পারি না আমার কি করা উচিত। কারণ আমি একটা মেয়ে, আর মেয়েরা অলওয়েজ মেয়ে সমাজে নিরুপায় হয়ে থাকে। একদিকে যখন তোমাকে বলেছিলাম আমার হাতটা ধরে পালিয়ে নিয়ে চলো, তুমি না বলে দিয়েছিলে সেই দিন আমাকে, আর ওইদিকে আমার পরিবারের বিয়ের চাপ, আমি কি করতাম, কোথায় যেতাম? আমি একটা মেয়ে, হয় পরিবারের কথা মানতে হবে আর নাহলে তোমার সাথে যেতে হবে। তো সেই দিন তো তুমি আমার কোনো দায়িত্ব নাওনি। শুধু তাও না, আমি কবুল বলার আগ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তোমার একটা হার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি যদি একটাবার আমাকে হা বলতা তাহলে আমি চলে যাব। আমি কবুল বলার আগ পর্যন্ত তোমার জন্য অপেক্ষায় ছিলাম, হয়তো তুমি আমার ফোন দিয়ে বলবো সূচনা তুমি ফিরে আসো। কিন্তু জানো তো আস্তে আস্তে সময়টা শেষ হয়ে গেল, কিন্তু তোমার কোনো ফোন আসলো না, আর না তুমি বললা তুমি চলে আসো। আর আজকে তুমি আমার দিকে আঙ্গুল তুলে বলছো আমি বেঈমান। হ্যাঁ, এত কিছুর পরে যদি তোমার মনে হয় দোষটা আমার, তাহলে সত্যি দোষটা আমার। তুমি নিজেকে মনে করে দেখো, এই তোমাকে পাওয়ার জন্য আমি আমার বাড়ি থেকে কম অত্যাচার সহ্য করিনি। আর তুমি তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, আচ্ছা আমি কিন্তু তোমার জন্য অনেক কিছু করছি। হাই রে, আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম যা বলার মতো না, কখনো এক ছাড়া আমার রোল 2 হয়নি। অথচ দেখো এই তোমার জন্য, তোমার সাথে রিলেশন করার পর দিনের পর দিন তোমার সাথে দেখা করা, তোমার সাথে কথা বলা, সারা রাত যে গল্প করেছি। সে বাড়ির সবাই কি ভেবেছে আমি লেখাপড়া করছি, কিন্তু আমি ছিলাম তোমাকে নিয়ে ব্যস্ত। ভোরে যখন ঘুম থেকে মা ডাকতো যে স্কুলে যেতে হবে, আমার না চোখটা বন্ধ হয়ে আসতো, ইচ্ছে হতো না ঘুম থেকে উঠি, তবুও আমাকে উঠতে হইতো, কারণ পরিবারের সামনে আমাকে অভিনয় করে যেতে হতো শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা আমি যে তোমায় নাই ভালোবাসবো তাহলে কেন এমনটা করেছি? সেই ক্লাসে 1 রুল থাকা ছাত্রী যখন আস্তে আস্তে 10 রুল হয়ে গেল, এক পর্যায়ে আমার রুল 25 পর্যন্ত আসলো, আর সেটা
তুমি নিজেই তার প্রমাণ। কিন্তু তবুও আমার কোনো কিছু আফসোস হয়নি। তুমি জানো এর জন্য আমাকে বাড়িতে কত কথা শুনতে হয়েছে। তুই কি করিস, তুই কি লেখাপড়া করিস নাকি, তোর মনটা কোথায়? কিন্তু কেউ তো আর জানতো না যে আমার মন শুধুমাত্র তোমার দিকেই পড়েছিল। আমি হাজার ব্যস্ততার মাঝে না সবকিছু ফেলে আমি তোমার জন্য অপেক্ষা করতাম। আরে তুমি না খাইলে আমি ঠিকভাবে খাওয়া দাওয়া পর্যন্ত করতাম না। আচ্ছা, এমন কোনো রাত গেছে যে তোমার থেকে শুনছো তুমি খেয়েছো কিনা? এরকম কোনো রাত আমার মনে হয় না। তুমি খেয়েছো শোনার পর আমি নিজে খেয়েছি। আচ্ছা, একটা মানুষ ভালো না বাসলে কখনো এরকম করে? তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমার কখনো মনে পড়ে না আমি আমার পছন্দ মতো কোনো কাজ করেছি বা কোনো পোশাক পরেছি। তুমি যদি আমাকে বলেছো আচ্ছা তুমি এই ড্রেসটা পরে বের হবো, আমি সেদিন তাই করেছি। তুমি আজকে বলেছো না সাজা যাবে না, আমি তাই করেছি। আমাদের বাসাতে দাওয়াত করলেও তুমি মাঝে মাঝে বলতা না না এই প্রোগ্রামে তোমার যাওয়ার দরকার নেই, কারণ ওখানে অনেক ছেলে পেলে থাকবে, তারা যদি দেখে আবার তোমাকে প্রপোজ করে, তুমি যদি কারো প্রেমে পড়ে যাও। শুধুমাত্র তোমার মন রাখার জন্য আমি সে দাওয়াতে পর্যন্ত অ্যাটেন্ড করিনি। আর আজকে সমস্ত দোষ তুমি আমার দিকে দিলে। সত্যি আমার কিছু বলার নেই, তবে এইটুকু আমি বুঝতে পারছি দোষ তুমি দিবাই। সত্যিই তো দিন শেষে তুমি তো আমাকে ছাড়া শূন্য হয়ে পড়ছো। তবে একটা কথা কি জানো তো, এত কিছু বলার পরেও আমার খারাপ লাগছে না। আমার খারাপ লাগছে তোমাকে দেখার পর যে এই জায়গাতে তুমি এখনো আছো। আমি তো এরকম একটা দিন কখনো দেখতে চাইনি। আমি তো চেয়েছিলাম ঠিক আছে যেহেতু তুমি আমার দায়িত্ব নিলে না, আমার বাবা মা যেখানে আমার বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করবো। আমি যে ওখানে খুব একটা ভালো আছি তা না, হ্যাঁ তার দিক থেকে কোনো কমতি নেই। তুমি জানো এই যে আমি তোমার সাথে এখানে দাঁড়ায় কথা বলছি, পিছিয়ে কিন্তু আমার হাজবেন্ড আছে। আমি আমার হাজবেন্ডের সঙ্গে বের হয়েছিলাম, কিন্তু দূর থেকে তোমাকে দেখার পর আমার বুকের ভিতর কেমন যেন হাহাকার করে উঠলো। খুব মন চাইলো তোমার থেকে জানতে তুমি এখানে কি করছো। আর ওকে বললাম তুমি একটু দাঁড়াও আমি আসছি। 2 মিনিটের কথা বলে আমি এতক্ষণ ধরে এসে তোমার সাথে কথা বলছি। কিন্তু ও বিচারে দেখো একটাবার না ফোন দিচ্ছে আর না আমাকে ডাকছে। কিন্তু তবুও কেন জানি ওই মানুষটাকে আমি মন থেকে আজও মেনে নিতে পারিনি, আজও ভালোবাসতে পারিনি, শুধুমাত্র তোমার কারণে। তুমি কি ভাবছো আমি এখানে সুখে আছি? না, জানো তো যখন একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে আর সেই মানুষটাকে যখন পায় না, মাঝখানে কি হয়, 3টা জীবন নষ্ট হয়ে যায়। এই যে যেমন দেখো যে এখন আমার বর্তমান স্বামী, আমি না পারছি পরিপূর্ণ তাকে ভালোবাসতে, না পারছি ছেড়ে দিতে। এই যে তুমি, তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমাকে আমি পেলাম না। এই যে তুমিও আমাকে ভালোবাসো কিন্তু তুমিও আমাকে পেলে না। কিন্তু জানো ওই দিন যদি একটু সাহস নিয়ে তুমি আমার হাতটা ধরে আমাকে নিয়ে পালিয়ে যেতে, হয়তো দুজন কিছু একটা করে খেতাম। জানি হয়তো আজকের মতো লাইফস্টাইল আমার থাকতো, হয়তো এমন হতো যে কোনো ফুটপাথে আমাদের জায়গা হতো বা কোনো বস্তিতে। তাতে কি, অন্তত দিন শেষে তোমার কাঁধে মাথা রেখে একটু ঘুমাতে পারতাম। তোমার বুকে মাথা রেখে শান্তিতে একটু ঘুমাতে পারলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। আর তোমার জন্য আমি সারা জীবন যুদ্ধ করতে পারতাম। আর আমাদের পরিবার ঠিক একটা সময় পর মেনে নিত। আর তোমাকে এস্টাবলিশ করার দায়িত্ব নয় আমিই নিতাম। আরে আমিও তো লেখাপড়া করেছিলাম নাকি? কিন্তু কই, যে সাহসটা তোমার করা উচিত ছিল তুমি সেদিন সেই সাহসটা দেখাওনি। আমি মেয়ে হয়ে তোমাকে বারবার দেখানোর চেষ্টা করেছি, কিন্তু না, তুমি কোনো রেসপন্স করোনি। আর যখন একটা ছেলে দায়িত্ব নিতে চায় না, রেসপন্স করে না, তখন সত্যি একটা মেয়ের কিছু করার থাকে না। তাই আমি ওই দিন নিরুপায় ছিলাম। তবুও আজকে দেখো তোমার চোখে আমিই অপরাধী। ঠিক আছে আমি অপরাধী, বাস তুমি সারা জীবন আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করা রাখো। আমার কোনো আফসোস নেই, আমাকে না তোমার ক্ষমা করতে হবে না। কিন্তু তোমার কাছে না আমার একটা রিকোয়েস্ট আছে। দেখো তোমার লাইফে আর আমার কখনো ফিরে আসা সম্ভব না, কারণ আমি এখন অন্যজনের বউ। আর তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, আর সারা জীবনে ভালোবাসবো। কিন্তু কিছু মানুষের তো না পাওয়া ভালোবাসে। তুমি না হয় আমার হৃদয়ে সেরকম না পাওয়া ভালোবাসা হয়ে থেকে। তবে আমি না তোমার এরকম জীবন দেখতে চাই। আমি বলি কি সালমান, তুমি একটা কাজ করো। দেখো জন্ম মৃত্যু বিয়ে এটা তো আমাদের কারো হাতে থাকে না। ওই যে বিধাতা উনি উপর থেকে সবকিছু সেট করে দেয়, ঠিক আমরা সেভাবেই চলতে বাধ্য করি। তাই তোমার জীবনটাকে নষ্ট না করে
বিয়ে করে ফেলো। তুমি তোমার পরিবারের পছন্দ মতো একটা বিয়ে করো, সুখে সংসার করো। হ্যাঁ আমি জানি প্রথম প্রথম মানতে তোমার কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো কিছুদিন পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাও জানি তুমি কখনো হয়তো আমাকে একবারে বলতে পারবে না, কারণ মানুষ প্রথম ভালোবাসে না, কখনো ভুলতে পারে না। এই যে যেমন দেখো আমি তোমাকে ভুলতে পারিনি, তুমিও পারবে না। হ্যাঁ আমি তোমার মনের মধ্যে থাকতে চাই, তুমি চাইলে আমার সাথে যোগাযোগ রাখতে পারো, আমরা কথা বলবো, হয়তো বন্ধু হিসেবে মাঝে মাঝে আমাদের দেখা হবে। কিন্তু প্লিজ তুমি আর তোমার লাইফটাকে এভাবে শেষ করো না। আমি চাই তুমি নতুন করে সংসার করো, তুমি ভালো থাকো, আর তোমার ওই ভালো থাকা দেখলে না আমি শান্তি পাবো। দেখো সূচনা, তুমি রিকোয়েস্ট করছো ঠিক আছে, কিন্তু তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। কারণ আমি তোমাকে ভালোবেসেছি। আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। তোমাকে পাইনি তাতে কি হয়েছে, সারা জীবন তুমি আমার মনেই থাকবে। আর হ্যাঁ শোনো, আমি প্রতিদিন এখানে বসে থাকবো, তোমার যদি মন চায় তাহলে আমার সঙ্গে এসে দেখা করো। আচ্ছা, এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আসলে আমার হাজবেন্ড অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ভালো থাকো। ঠিক আছে। সাদ, চলো। ওটা কে ছিল? বলতে পারো ওটা ছিল আমার না পাওয়া ভালোবাসা। বিয়ের দিন আমি তোমাকে বলেছিলাম একজনকে আমি প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু ফ্যামিলি আমার মনের বিরুদ্ধে তোমার সাথে বিয়েটা দেবে। ওইটাই হচ্ছে সেই মানুষ, যে মানুষটা এখন আমার জন্য ওইখানে অপেক্ষা করে। অথচ আমি দেখো দিব্যি তোমার সাথে সংসার করছি। আচ্ছা যাই হোক,